আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছে, দেখো এর আগের ক্লাসে আমি ভারতের প্রতিবেশী দেশ শেষ করেছি এবং ভারতের প্রতিবেশী দেশের রিভিশন ক্লাসও করিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের প্রায় সমস্ত চ্যাপ্টার শেষ, একটি চ্যাপ্টার বাকি আছে, ছোট চ্যাপ্টার, কি মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন। দেখো তোমাদের আজকে ক্লাসে একটু ডিস্টার্ব বোধ হবে, কারণ পাশের বাড়ি আমাদের ঢালাই হচ্ছে, আওয়াজ হচ্ছে খুব জোরে। আমি চেষ্টা করছি একটু জোরে কথা বলার, তোমরা একটু কষ্ট করে হেডফোন লাগিয়ে ক্লাসটা করবে। দেখো আমাদের আর লাস্ট চ্যাপ্টার বাকি আছে, মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন। তাহলে আমাদের ভারতের প্রতিবেশী দেশ কমপ্লিট। ভারতের প্রতিবেশী দেশ মোট কয়টি প্রতিবেশী দেশ আছে, তাদের মধ্যে বৃহত্তম, ক্ষুদ্রতম, প্রতিবেশী দেশগুলোর যে বৈশিষ্ট্য সব কিন্তু আমরা জানতে পেরেছি। এবার তোমাদের কাজ হচ্ছে সবগুলো যেগুলো আমি পড়িয়েছি খুঁটিয়ে ভালো করে পড়া, কারণ আমি বারবার বলছি তোমাদের অনলাইন পরীক্ষাগুলো শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা। তাছাড়া ভারতের প্রতিবেশী দেশটা তোমাদের সারা জীবন কিন্তু কাজে লাগবে শর্ট কোশ্চেন গুলো। দেখো আজকে আমরা জানবো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন সম্পর্কে। এই চ্যাপ্টার সেরকম বড় কোশ্চেন নেই তো, তবু বর্তমানে এই চ্যাপ্টার খুব গুরুত্ব আছে। মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। তাহলে আজকে আমাদের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমনের প্রধানত তিনটি প্রশ্ন হবে। পরিবেশ অবনমনের কারণ, 1 নম্বর পরিবেশের অবনমনের কারণ। অবনমন মানে হচ্ছে নিচের দিকে ক্ষতি হওয়া। পরিবেশ অবনমনের কারণ। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ অবনমনের ফলাফল। অবনমনের ফলাফল। তোমরা যেমন মাটি দূষণ পড়েছিলে, কি মাটি দূষণের কারণ, ফলাফল, নিয়ন্ত্রণের উপায়, ঠিক এরকমই পরিবেশ অবনমনের কারণ, পরিবেশ অবনমনের ফলাফল। আর 3 নম্বর হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণের উপায়। পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়। অবনমনের নিয়ন্ত্রণের উপায়। তাহলে এই 3টে প্রশ্ন মূলত জানতে হবে, সাথে কিছু 2 নম্বর 3 নম্বর প্রশ্ন জানতে হবে। আমাদের মূলত আজকে 3টে প্রশ্ন জানবো। প্রথম দেখো, পরিবেশ কাকে বলে? পরিবেশ অবনমনের কারণ বলতে গিয়ে আগে আমরা পরিবেশ কি সেটা বুঝি। দেখো পরিবেশ বলতে কোন জীবের পার্শ্ববর্তী অঞ্চলের জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়কে বোঝায়। পরিবেশ বলতে কি বুঝি আমরা? পরিবেশ বলতে কোন একটি জীবের যে পার্শ্ববর্তী অঞ্চল থাকে তাদের সকল জৈব এবং অজৈব উপাদানের যে সমন্বয়, জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়কে বোঝায়। সেই জৈব অজৈব উপাদান বলতে সেখানে সবকিছুই থাকতে পারে, উদ্ভিদ প্রাণী বা সুস্থ স্বাভাবিক, যেন সবাই উদ্ভিদ প্রাণী সবাই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। অর্থাৎ পরিবেশ বলতে কেবল মানুষ নয়, তাদের জৈব অজৈব সকল ভৌত বিষয় কি এই প্রত্যেকের সাথেই জড়িত। তাহলে পরিবেশ বলতে আমরা সাধারণত কোন একটি জীবের পার্শ্ববর্তী অঞ্চলে সকলে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে পরিবেশ। পরিবেশ বলতে আমরা তাহলে কি বুঝলাম? যে কোন একটি জীবের পার্শ্ববর্তী অঞ্চলের সকলের জৈব এবং অজৈব উপাদানের যে সমন্বয় তাকেই পরিবেশ বলে। পরিবেশ শুধুমাত্র কোন একটি জিনিসকে নয়, তার পার্শ্ববর্তী সকল কিছু, উদ্ভিদ হোক প্রাণী হোক, সকল কিছুকে নিয়ে পরিবেশ, এবং সকলেই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেটাই পরিবেশ এর মূল উদ্দেশ্য, বা সেটা কি পরিবেশ বলা হয়। প্রাকৃতিক পরিবেশ বলতে কেবলমাত্র প্রকৃতির উপর নির্ভর করে যে পরিবেশ গড়ে ওঠে, কেবলমাত্র প্রকৃতির উপর নির্ভর করে যে পরিবেশ গড়ে ওঠে
তাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলি। দেখো এই পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এর সঙ্গে তোমাদের একটা কথা তোমাদের জানতে হবে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা এটা অনেক সময় 2 নম্বর বা 1 নম্বরে আসতে পারে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলি এমনই ভাবে কাজ করে, প্রাকৃতিক পরিবেশে ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনই ভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশের ক্ষতি বা পরিবর্তন হয় না, বা ক্ষতি বা পরিবর্তন হলে সেটা আপনা আপনি বা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে, বা হোমিওস্ট্যাটিক মেকানিজম ইংলিশে বলা হয়, হোমিওস্ট্যাটিক মেকানিজম বলে। এটা কিন্তু তোমাদের লাগবে। হোমিওস্ট্যাটিক মেকানিজম কি? প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনই ভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশের ক্ষতি বা পরিবর্তন হয় না। প্রাকৃতিক পরিবেশের ভৌত এবং জৈব প্রক্রিয়াগুলি এমনই ভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না। যদি ক্ষতি বা পরিবর্তন হয় তা নিজের থেকেই পূরণ হয়ে যায়। একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। সহজ, তোমরা আশা করি সকলেই পারবে। এরপরে দেখো আছে স্থিতিশীল উন্নয়ন। একটা কথা আছে স্থিতিশীল উন্নয়ন, ইংলিশের নাম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা যখন তোমরা উঁচু ক্লাসে কেউ জিওগ্রাফি নিয়ে পড়লে এটা বড় কোশ্চেন করতে হয়, প্রায় 15-20 নম্বরের প্রশ্ন হয়। স্থিতিশীল উন্নয়ন বা ইংলিশে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন। আর এটা হোমিওস্ট্যাটিক মেকানিজম এর ইংলিশ টার্মগুলো তোমাদের পড়তে হবে। অনেক সময় ইংলিশ টার্মটা দিয়ে দিতে পারে, তখন তোমরা কিন্তু ধরতে পারবে না। স্থিতিশীল উন্নয়ন বা কি বললাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্থিতিশীল উন্নয়নের বদলে আরেকটাও থাকতে পারে সুস্থিত উন্নয়ন, ওই একই। তাহলে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা যাতে পরিবেশের খুব বেশি ক্ষতি করে না, বা পরিবেশের মানুষ এবং অন্যান্য প্রাণীদের সুস্থিতভাবে বসবাস করে তোলা সম্ভব। এটা যদি আরো ভালো করে বলি, দেখো সহজভাবে, সুস্থিত উন্নয়ন হলো এমন এক উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বা তাদের কোনো ক্ষতি না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে হবে। তাহলে কি হলো? স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বা তাদের কোনো ক্ষতি না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। তোমরা মানেটা বুঝতে পারলে কি জানি না, দেখো আরো সহজ করে বলে দিচ্ছি। এমন একটা পরিবর্তন করতে হবে যাতে ভবিষ্যতের ক্ষতি না হয় এবং বর্তমান প্রজন্মের উন্নতি হয়। যেমন আমাদের এসি ফ্রিজ বর্তমানে খুব পরিমাণে ব্যবহার হয়, প্রায় প্রতিটি বাড়িতেই আছে এসি রেফ্রিজারেটর। কিন্তু এর ফলে দেখো এটা বর্তমান যুগের একটা উন্নয়ন, মানুষ তার ভোগের জন্য এগুলো ব্যবহার করে, কিন্তু এই উন্নয়নের জন্য পরিবেশের ক্ষতি হয়, কারণ এ থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। যা কি হয়, সিএফসি গ্যাস, যা কি হয়, এর ফলে যে অতি বেগুনি রশ্মি থাকে তার ক্ষতি করে। এর ফলে আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে পৌঁছায়, যার ফলে ত্বকে ক্যান্সার হয়। তাহলে এটা কোনো উন্নয়ন নয়। যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছে সেটাকে উন্নয়ন আমরা বলবো না। এমন একটা উন্নয়ন করতে হবে যেমন ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না হয়। যেমন কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করছে, যার ফলে মাটির উর্বরতা শক্তি দিনকে দিন হারিয়ে যাচ্ছে, কিন্তু এর ফলে যদি জৈব সার ব্যবহার করা হয়, এইটা হচ্ছে একটা স্থিতিশীল উন্নয়ন। জৈব সার ব্যবহার, কিন্তু রাসায়নিক সার ব্যবহার নাই। কেন? জৈব সার ব্যবহারের ফলে কি হবে, মাটির দিনের পর দিন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে, তার সাথে সাথে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। এটাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। যেমন তাপবিদ্যুতের ব্যবহার হচ্ছে একটা ক্ষতিকারক দিক, এর ফলে কয়লার পরিমাণ দিনকে দিন হ্রাস হচ্ছে। এর বদল যদি আমরা বায়ু শক্তি বা জোয়ার ভাটা শক্তি, যেগুলোর পরিমাণ কমে না, সেগুলো যদি ব্যবহার করি, এগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তাহলে আশা করি তোমরা স্থিতিশীল উন্নয়ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা ভালোভাবে বুঝতে পেরেছো।
এরপরে আমরা আজকে যে প্রধান প্রশ্ন, একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, পরিবেশের অবনমনের কারণ। এইটা আমরা আলোচনা করব আজকে। তাহলে এইটা সম্পর্কে আমরা আজকে জানবো, পরিবেশের অবনমনের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায় পরের ক্লাস আমি করিয়ে দেবো। এর সাথে লাস্ট ক্লাসে অনেকগুলো এতে 2 নম্বরের প্রশ্ন হবে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, পরিবেশ অবনমনের যে কারণ, পরিবেশের অবনমনের কারণ। পরিবেশের অবনমন বলতে কি বলতো, পরিবেশের যে গুণমান সেটা হ্রাস পাওয়া। দিনকে দিন পরিবেশ যে দূষণ হচ্ছে সেটাই হচ্ছে পরিবেশের অবনমন। পরিবেশের গুণমান হ্রাস পাওয়াটাকে বলা হচ্ছে পরিবেশের অবনমন। এটা বিভিন্ন কারণে হতে পারে, প্রাকৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে। যদি পরিবেশের গুণমান দিনকে দিন হ্রাস পাচ্ছে, তাহলে পরিবেশের অবনমন বলতে আমরা বুঝলাম পরিবেশের গুণমান হ্রাস পাওয়া, বা পরিবেশের গুণমান হ্রাস পাওয়া হচ্ছে পরিবেশের অবনমন। আমরা জানি দিনকে দিন পরিবেশের অবনতি হচ্ছে। এই যে লকডাউন, এটা একটা বড় উদাহরণ আমি দিতে পারি। দেখো, লকডাউনের ফলে কিন্তু পরিবেশের দারুণ উন্নতি হয়েছে। মানে বায়ু দূষণ প্রচুর পরিমাণে কম হয়েছে। যেমন প্রতিদিন প্রচুর যানবাহন চলে, তার ফলে আমরা সকলেই জানি বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, এর সাথে সাথে জল দূষণও হয়। কলকারখানা অনেক দিন ধরে কি হয়েছে, যানবাহন, কলকারখানা অনেক কিছু বন্ধ ছিল, যার ফলে পরিবেশ দূষণ মুক্ত হয়েছে। এর ফলে কিন্তু পরিবেশের ব্যাপক লাভ হয়েছে। আমরা যদি দেখি ভালো করে যে আমাদের এই লকডাউন আমাদের চারিদিকে অনেক ক্ষতি করেছে, কিন্তু আমি বলবো লকডাউন বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট ভালো জিনিস হয়েছে। একটা এই লকডাউনটা হয়ে আমাদের ভালো হয়েছে, কারণ এর ফলে পরিবেশের অনেক উন্নতি হয়েছে। পরিবেশের যে গুণমান, পরিবেশের দূষণের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল, যা আমাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু সেখান থেকে আমরা অনেকটা রক্ষা পেয়েছি এই লকডাউনের কারণে। তাই আমাদের অ্যাকচুয়ালি আমরা যে করোনা রোগের জন্য আমাদের লকডাউন হয়েছে, অ্যাকচুয়ালি এটা আমাদের আশীর্বাদ না হয়ে অভিশাপও হয়ে গেছে। এই অভিশাপ না হয়ে এটা কিন্তু আমাদের আশীর্বাদ রূপে কাজ হয়েছে। তাহলে যে আমাদের অনেক সময় আমরা ভাবছি যে করোনার ফলে বহু মানুষ মারা গেছে, এটা অবশ্যই একটা খারাপ দিক, এটা দুঃখের বিষয়। কিন্তু তার সাথে সাথে এই লকডাউন বা করোনার ফলে যে লকডাউন হয়েছে, লকডাউন কিন্তু পরিবেশের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটিয়েছে, যা পরিবেশের যে গুণমান নষ্ট হয়ে গেছিল তা অনেকটা কিন্তু ফিরিয়ে দিয়েছে এই লকডাউন। তা আমরা দেখি এই পরিবেশের অবনমন প্রধানত দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, একটা অপ্রাকৃতিক ভাবে। তাহলে আমরা দুটো কারণ করি, একটা প্রাকৃতিক কারণ, এবং 2 নম্বরে দিচ্ছি মনুষ্য সৃষ্ট কারণ, বা এটা তোমরা অপ্রাকৃতিক কারণও দিতে পারো, একই ব্যাপার। আমি দিলাম মনুষ্য সৃষ্ট কারণ, তোমরা এখানে অপ্রাকৃতিক কারণও দিতে পারো, সেই একই কেস। প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণের যে সমস্ত কারণগুলো হয়, 1 নম্বর আমরা দেবো বন্যা। এটা নিশ্চয়ই মানুষের দ্বারা সাধারণত হয় না, বৃষ্টিপাত, অধিক পরিমাণ বৃষ্টিপাত হলে হয়। 2 নম্বর দেবো খরা, 2 নম্বর দেবো খরা। 3 নম্বর দেবো ভূমিকম্প। এগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সব প্রাকৃতিক কারণ। ভূমিকম্প। 4 নম্বর দিই, 3 নম্বর ভূমিকম্প, 4 নম্বর দিচ্ছি অগ্ন্যুৎপাত। 4 নম্বর দিলাম অগ্ন্যুৎপাত। 5 নম্বর দিচ্ছি ধস। 5 নম্বর দিচ্ছি ধস। 6 দিচ্ছি দাবানল। দাবানল। 7 দিই সুনামি। সুনামি। 8 দিচ্ছি তুষারপাত।
বা ঝড় দিচ্ছি, ঝড়। 9 দিই তুষারপাত, তুষারপাত। 10 দিচ্ছি হরপাবান, 10 দিচ্ছি হরপাবান। 11 নম্বর দিচ্ছি অম্লবৃষ্টি। এই কথাই দিই। দেখো এগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা নিজেরা কিন্তু পয়েন্ট তৈরি করবে। এতগুলো পয়েন্ট, তাহলে যেহেতু পয়েন্ট সংখ্যা বেড়ে গেছে তাহলে আমরা লিখবো কম। বন্যা, বন্যা কি জিনিস আমি শুধু বিষয়টা বলে দিচ্ছি। বন্যা যখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদী বা পুকুর জলাশয়ের জল ছাপিয়ে দুকুল ভরিয়ে দেয় তখন তাকে বন্যা বলে। অর্থাৎ বন্যার ফলে যখন কোনো জিনিসকে নদী বা সমুদ্রের, নদী বিশেষ করে নদী পুকুর জলাশয়ের জল চাপিয়ে দুকুলকে যখন ভাসিয়ে দেয়, ঘরবাড়ি বা জীবজন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেটাকে আমরা বন্যা বলি। খরা, যখন বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটারে 75% কম হয়। ধরো কোনো অঞ্চলে যা বৃষ্টি 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে 100 না হয় 75% কম হলো, 74% বৃষ্টিপাত হলো, অর্থাৎ 74 সেমি বৃষ্টিপাত হলো, তাহলে সেই বছরটাকে খরা ধরা হয়। মানে যতটা বৃষ্টিপাতের প্রয়োজন তার থেকে যদি কম হয় সেটাকে খরা বলা হয়। ভূমিকম্প, ভূমিকম্প আমরা জানি যখন পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রকার তরঙ্গ বাইরে বেরিয়ে আসতে চায়, যখন বাইরে বেরিয়ে আসে তখন একটা কম্পন তৈরি হয়, যে কম্পনের ফলে ঘরবাড়ি, ব্রিজ, বড় বড় কিছু অট্টালিকা ভেঙে ধসে পড়ে, তাকে বলে ভূমিকম্প। 4 নম্বর দেখো অগ্নুৎপাত। আগ্নেয়গিরির মুখ দিয়ে লাভা, ছাই ইত্যাদি নির্গত হয়, এটাকে আমরা অগ্নুৎপাত বলি। এই অগ্নুৎপাতের ফলে কি হয়? পরিবেশ দূষণ হয় বা পরিবেশের অবনমন। ধস, ধস সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে কি হয় যে একদম পুরো ধসে কোন জায়গাটা, ধস বলতে ভেঙে পড়ে যায়, সেটাকে বলা হচ্ছে ধস। এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। দাবানল, দাবানল বলতে বিশেষত এই কিছুদিন আগে আমরা পেপারে আমরা পড়েছি বা শুনতে পেয়েছি যে আমাজন জঙ্গলে ভয়ানক দাবানল লেগেছে। যখন দাবানল হয় কি, গাছে গাছে ঘর্ষণে, দাবানল বলতে গাছে গাছে ঘর্ষণে আগুন লেগে যায়। এই আগুন লেগে যাওয়ার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এখন এই দাবানলের মতো দেখবে এখন একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তোমরা এই উদাহরণটা দিতে পারো যে এখন আমরা আগে দেখেছি কি, ধান সকলের বাড়িতে প্রায় এখন কম বেশি যারা গ্রামে বাস করো দেখবে যে ধান কাটা হচ্ছে। এখন কি হয়, ধান কাটলে আগে কি হতো, কাস্তেতে কাটতো, এখন মেশিনে ধান কাটছে এবং মেশিনে ধান কাটছে, সেইগুলো খড় হিসেবে কাজে লাগাচ্ছে না, সেগুলো কি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই পুড়িয়ে দেওয়ার ফলেও কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এটাও একটা দাবানলের মতনই ভয়ানক জিনিস। সুনামি, সুনামি কি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। যখন বিশাল আকার জল, সমুদ্রের জল যখন এই ভূমিকম্পর মতোই যখন পানিতে যখন ভূমিকম্প হয়, সেটা সুনামির আকার ধারণ করে। বিশাল জলোচ্ছ্বাস বাইরে মানে চলে এসে উপকূল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, সেটাকে আমরা বলছি সুনামি। এই ভূমিকম্পই যখন জলের ভেতর হয় তখন তাকে সুনামি বলে। ঝড় বা এটা ঘূর্ণিঝড় দেখতে পারো। আমরা জানি ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি। কদিন আগেই হলো আমাদের কি কি ঘূর্ণিঝড় হয়েছে, আগে আইলা হয়েছে, হুদহুদ হয়েছে, এখন এইখানে তিতলি হলো, ফণী হলো, কদিন আগে কি হলো, এরকম অনেকগুলো ঘূর্ণিঝড়, বুলবুল, এরকম অনেক ঘূর্ণিঝড় আমরা দেখতে পাই। ঘূর্ণিঝড়ের ফলে পরিবেশের অবনমন ঘটে। তুষারপাত বলতে, তুষারপাত বলতে সাধারণত এটা খুব শীতল অঞ্চলে হয়, মেরু অঞ্চলে বিশেষত দেখা যায়। আমাদের যেমন বৃষ্টিপাত পড়ে সেখানে তেমন বৃষ্টির মতো বরফ পড়ে, একে বলা হয় তুষারপাত। হরপাবান, হরপাবান বলতে হঠাৎ যখন পার্বত্য অঞ্চলে বা কোনো জায়গায় অঞ্চলগুলো বন্যার কোনো চান্স থাকে না, কিন্তু হঠাৎ করে যদি খুব ভয়ানক বন্যা হয় সেখানে হরপাবান হয়। হরপাবান সাধারণত হয় পার্বত্য অঞ্চলে, সাধারণত হয় কি হয়, সেখানে দীর্ঘদিন ধরে পলি জমে 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 নদীর গভীরতা কমে যায়, তখন হঠাৎ করে জলের পরিমাণ বেড়ে গেলে এই হরপাবান দেখা যায়। অম্লবৃষ্টি বলতে বৃষ্টিপাতের সঙ্গে যখন, অম্ল বলতে অ্যাসিড, অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। বৃষ্টিপাতের সঙ্গে যখন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড যুক্ত হয়ে যে বৃষ্টির সাথে যে অ্যাসিড যুক্ত হয়ে বৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অম্লবৃষ্টি। এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক কারণ। তাহলে প্রাকৃতিক কারণগুলো তোমরা নিজেরা ভালো করে আরো তৈরি করে লিখবে। প্রাকৃতিক কারণ
হয়ে গেল। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে প্রথম তোমরা করবে জনসংখ্যা বৃদ্ধি। 1 নম্বর করবে জনসংখ্যা বৃদ্ধি। আগে পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। এটা অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি লিখতে পারো। 2 নম্বর দেবে জনসংখ্যা বৃদ্ধি হলে কি তৈরি হবে? নগরায়ন। 2 নম্বর করবে নগরায়ন। 3 নম্বর করবে রাসায়নিক সারের ব্যবহার। 3 নম্বর করবে রাসায়নিক সারের ব্যবহার। এটা অতিরিক্ত লিখে দিতে পারো, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার। 4 নম্বর দেবে জীবাশ্ম জ্বালানির দহন। কি দেবে? জীবাশ্ম জ্বালানির দহন। জীবাশ্ম জ্বালানির দহন। 3 নম্বর দেখবে শিল্পের বৃদ্ধি। 5 নম্বর দেবে শিল্পের বৃদ্ধি। 6 নম্বর দেবে নির্বিচারে গাছ কাটা। নির্বিচারে গাছ কাটা। আর দিচ্ছি না, এইভাবে মুখে বলে দিচ্ছি। 7 নম্বর দেবে অতিরিক্ত হারে সম্পদ আহরণ। অতিরিক্ত হারে সম্পদ আহরণ। 8 নম্বর দেবে পারমাণবিক বোমা বিস্ফোরণ। পারমাণবিক বোমা বিস্ফোরণ। 9 নম্বর দেবে সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি। দেখো পয়েন্ট কটা আলোচনা করে দিচ্ছি আমি। জনসংখ্যা বৃদ্ধি কি হচ্ছে? আমরা জানি দিনকে দিন অতিরিক্ত হারে মাত্রা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে তখনই পরিবেশে দূষণ হবে, কারণ মানুষ তখন বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, ফলে পরিবেশে দূষণ হবে। 2 নম্বর নগরায়ন। যখনই জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নগরের পরিমাণ বৃদ্ধি হবে, অর্থাৎ দিনকে দিন শহরের পরিমাণ বৃদ্ধি হবে, যার ফলেও পরিবেশ দূষণ হবে, বৃক্ষ কাটা হবে। 3 নম্বর দেবে এখানে নির্বিচারে গাছ কাটা। যখন জনসংখ্যা বেশি হবে তখন মানুষের বাসস্থানের প্রয়োজন হবে বেশি পরিমাণে, শিল্পের প্রয়োজন হবে, তার ফলে নির্বিচারে গাছ কাটা হবে। 4 নম্বর দেবে জীবাশ্ম জ্বালানি দহন। জীবাশ্ম জ্বালানি বলতে কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এগুলো যত পরিমাণ যানবাহনের পরিমাণ বৃদ্ধি হবে তত জীবাশ্ম জ্বালানির পরিমাণও দহনের পরিমাণ বাড়বে, এর ফলে পরিবেশে ক্ষয়ক্ষতি হবে। 5 নম্বর দিতে পারো শিল্পের বৃদ্ধি। শিল্পের যখনই জনসংখ্যা বৃদ্ধি হবে শিল্পেও বাড়বে, আর শিল্প যত বাড়বে আমরা জানি দূষণও তত বাড়বে। 6 নম্বর দেবে রাসায়নিক সারের ব্যবহার। জমিতে প্রচুর পরিমাণে ফসল বৃদ্ধির জন্য, জনসংখ্যা বৃদ্ধির জন্য ফসল বাড়ানোর প্রয়োজন, তাহলে তখন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। রাসায়নিক সার ব্যবহার করলে মানুষের কি হচ্ছে? রাসায়নিক সারে জমির উর্বরতা শক্তি দিনকে দিন হারিয়ে যায়, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া যে অন্যান্য পয়েন্টস গুলো আলোচনা করলাম, পারমাণবিক বোমা বিস্ফোরণ, সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি অন্যান্য কারণ দিয়ে দেবে। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এটা তোমরা ভালো করে পয়েন্টস করে এই নোটটাও বানিয়ে নেবে, পরিবেশের অবনমনের কারণ। এখানে ক্লাস আজকেই শেষ করছি।